হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের যে তোমরা কিভাবে নিজের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে বা নিজের পছন্দ মতো টপিক নিয়ে তুমি যে তোমার এলডি বানিয়ে লিখতে পারবে। অনেকে কি করে না বুঝেই দেখে দেখে লেখা শুরু করে দেয়, যার জন্য কিন্তু পরবর্তী সময় যখন প্র্যাকটিক্যাল এক্সাম হয় এবং বলা হয় যে দেখি তুমি একটু এলডি লিখে দেখাও তো একটা, তখন কিন্তু তোমরা লিখতে পারো না। বা ভাইভাতে যখন এই এলডি থেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে এক্সটার্নালরা, তখন কিন্তু তোমরা পারো না এর আনসার দিতে। যার জন্য কিন্তু আমি এই ভিডিওটাই তোমাদের পুরো সব কিছু ক্লিয়ার করে দেব যে কিভাবে নিজের পছন্দ মতো টপিক নিয়ে তুমি তোমার এলডি বানাতে পারবে এবং এই টপিক থেকে কি কি তোমাদের এক্সটার্নালরা প্রশ্ন জিজ্ঞাসা করে বা কিভাবে কি করতে হবে তার কিন্তু আজকে এই ভিডিওতে সব ক্লিয়ার করে দেবো। তো চলো দেখে নিই। ফার্স্ট দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ডান দিকে লেখা আছে, এই দেখো ডান দিকে এক পাশে লেখা এবং বাঁ দিকে এক পাশে লেখা। ডান দিকে যেটা লেখা আছে সেটা ফার্স্টে বলি আমরা। দেখো ফার্স্ট এখানে বলা হয়েছে বিদ্যালয়ের নাম, অর্থাৎ তুমি যে বিদ্যালয়ে যে টিচিং করছো সেই বিদ্যালয়ে কিন্তু নামটা দেবে। এখানে কাতলামারি উচ্চ বিদ্যালয়ে আছে, অর্থাৎ তুমি যে বিদ্যালয়ে করবে সেই বিদ্যালয়ের নাম দেবে। শ্রেণী, তুমি যেই ক্লাসের এই টপিকটা নিয়ে বানাবে সেই ক্লাসের নামটা দেবে। বিভাগ, কারণ সব স্কুলে এখন বিভাগ থাকে, এই বিভাগটা দেবে। সময়সীমা মনে রাখবে সবসময় 40 মিনিট বা 45 মিনিট হয়, সময়সীমাটা কিন্তু সেম থাকে প্রত্যেকটা ক্লাসের। ডেট, মনে করো তুমি আজকে ডেটে করবে, তাহলে আজকে মনে করো 13/1 2024 মনে করো। তাহলে যেই ডেটে তুমি করবে সেই ডেটটা দেবে। তারপর শিক্ষিকার নাম, তুমি যদি শিক্ষিকা হও তাহলে যেমন আমি একজন শিক্ষিকা, আমার নাম এখানে বসিয়ে দেবো। এখানে কিন্তু তুমি যে স্কুলে করছো সেই শিক্ষিকা বা শিক্ষকের নাম না, এখানে নিজের নাম দিবে। তাহলে দেখো এখানে আমি একজন শিক্ষিকা, আমার নাম হলো পূর্ণিমা দাস, আমি নিজের নামটা বসিয়ে দিয়েছি। তুমি যদি একজন শিক্ষিকা হও তোমার নিজের নাম এখানে বসাবে, বা তুমি যদি একজন শিক্ষক হও তোমার নাম এখানে বসাবে। তাহলে আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। পরের জায়গাটা আমরা দেখবো, যেখানে দেখো বিষয় আছে, তুমি বাংলার উপরে করছো এবং বাংলা কিসের উপরে, সাহিত্য না গ্রামার। তা আমি করছি বাংলা ব্যাকরণের উপরে। এখানে লিখে দিলাম বাংলা ব্যাকরণ একক কি, সমাস। আমি যে বাংলার গ্রামারে যে সমাস আছে সেই সমাসটা নিয়ে করছি। তাহলে এখানে আছে দ্বিতীয় পাঠ, অর্থাৎ এখানে কিন্তু এই যে সমাসই হবে। এখানে আরেকটা লেখা লিখতে হবে, এটা হলো আজকের পাঠ। আজকের পাঠ বলে একটা কথা লিখবে, লিখে এখানে লিখে দেবে কি, সমাস। তাহলে আজকের পাঠে আমরা কি লিখছি, সমাস। তাহলে আজকে আমরা করব সমাস। আশা করি এই জায়গাটা তোমরা বুঝে গেছো। পরবর্তী জায়গায় আমরা চলে যাব। দেখো এখানে লেখা হয়েছে শিখনের পাঠ, লক্ষ্য বা উদ্দেশ্য, বর্তমান পাঠের উপর শিক্ষার্থীরা, এটা তোমরা লিখবে এই লেখাটা। পরবর্তী দেখো এখানে স্মরণ করা দেওয়া আছে, স্মরণ করা দিয়ে লিখেছে সমাজের সংজ্ঞা দিতে পারবে, কোনটি সমাজ তা চিনতে পারবে, এটা তথ্যগত। এবার আমরা বুঝি স্মরণ করা কি। স্মরণ করা হলো যেই তুমি প্রশ্নগুলি বা যে জিনিসগুলি তোমার মনে রাখতে হবে, অর্থাৎ মুখস্থ করতে হবে, তাকে বলছে স্মরণ করা। এবার এর মধ্যে হতো তথ্যগত, অর্থাৎ এটা একটা তথ্য যেটা তোমার কি করতে হচ্ছে, মুখস্থ করতে হচ্ছে। অর্থাৎ স্মরণ করার মধ্যে যেগুলি তুমি লিখবে সেগুলি সবগুলি তোমাকে মুখস্থ করতে হবে। আর মুখস্থর মধ্যে কি থাকছে, তথ্যগত, যে তথ্য, যেমন সমাজের সংজ্ঞা দিতে পারবে, এটা কোনো একটা তথ্য নিয়ে বানানো হয়েছে সমাজের সংজ্ঞা। পরবর্তী এবার আমরা বোঝাই যে অনুধাবন। অনুধাবন করা কি, এখানে দিয়েছে সমাজের ব্যাখ্যা করতে পারবে। আরেকটা হলো সমাজের অর্থ, শব্দ অর্থ বিশ্লেষণ করতে পারবে। তো অনুধাবন করা বুঝতেই পারছো, অনুধাবন মানে হলো তুমি এখানে বুঝিয়ে বলবে কি কোনো কিছু। তো এখানে একটা তথ্যগত দেওয়া হয়েছে, তথ্যগত মিনস হলো সমাজ ব্যাখ্যা করে, এটাও সেম তুমি মুখস্থ করে তারপরেই তোমার লিখতে হবে। অর্থাৎ তথ্যগত যেটা থাকবে সেটার মধ্যে তোমার মুখস্থ করেই লিখতে হবে। এখানে তুমি যে কোনো প্রশ্ন লিখতে পারবে, যেমন সমাজ কত প্রকার, কি কি, বা সমাজ কথার অর্থের মিনিং কি, এরকম তুমি যে জিনিসগুলি মুখস্থ করে বসাতে হবে সেই জিনিসগুলিকে বলা হয় তথ্যগত। এখানে তুমি যে সমাজের ব্যাখ্যা দাও, এটা ছাড়া সমাজ কাকে বলে, সমাজ কত প্রকার, তারপরে এই প্রকারগুলির আবার কত প্রকার আছে, এগুলিও তুমি দিতে পারো। পরেরটা যেটা ধারণাগত দিয়েছে, যে সমাজের শব্দ অর্থ বিশ্লেষণ করতে পারবে, এই যে এখান থেকে কিছু বিশ্লেষণ করতে। এবার
তুমি এটা কিন্তু মুখস্থ করে তুমি বসাতে পারবে না। এটা তুমি পড়লে ঠিক আছে, নিজের মতো করে বানিয়ে কিন্তু তোমার লিখতে হবে যে সমাজের অর্থ, সমাজের শব্দ অর্থ বিশ্লেষণ, এই জিনিসটা কিন্তু তোমার নিজে বানিয়ে লিখতে হবে যে সমাজের ফলে কি হয়, অর্থাৎ ধারণাগত বোঝাবে, যেটা তোমার নিজে কি করবে, নিজে বুদ্ধি ইউজ করে তোমার বানিয়ে লিখতে হবে, সেগুলি হলো ধারণাগত। তথ্যগত কি বুঝতে পারছি, যেগুলি আমরা মুখস্থ করে লিখবো। ধারণাগত হলো যেগুলি আমরা কি করব, যেগুলি আমরা নিজে থেকে বানিয়ে লিখতে হবে, সেগুলি হলো ধারণাগত। পরেরটি আমরা যাব প্রয়োগ করা। এবার প্রয়োগ করা হলো মানে কি, আমরা যে প্র্যাকটিক্যাল করছি সে প্র্যাকটিক্যাল। তাহলে সমাজের ভাগগুলি লিখতে পারবে, এখানে দেখো তথ্যগত আছে, এটা মুখস্থ করার ব্যাপার। তারপর দেখো অধিগান। অধিকার হলো ক্লাসের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা মানে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট থাকে, তাহলে প্রয়োগ করার মধ্যে একটা প্রশ্ন ঢুকেছে যেটা বেশি ব্রিলিয়েন্টরাই দিতে পারবে, অন্য কারো দেওয়া সম্ভব না। তাহলে অধিগান কি আমরা বুঝতে পারছি, যারা একটু নলেজেবল স্টুডেন্ট বা বেশি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা এটা করতে পারবে। যেমন ব্যাস বাক্য বা সমাস বাক্য কাকে বলে, বা নিজের ভাষায় লিখতে পারবে যে ব্যাস বাক্যই যে সমাস বাক্য, এটা কিন্তু সবাই জানে না, যারা একটু নলেজফুল স্টুডেন্ট তারাই কিন্তু জানে। তাহলে প্রয়োগ করার মধ্যে যে তথ্যগত আছে এটা জানো তোমরা মুখস্থ করা। অধিকাংশ যারা এটা বুঝতে হবে যে যারা নর্মাল বাচ্চারা এটা আনসার করতে পারবে না, এমন প্রশ্ন বানাতে হবে যেটার আনসার শুধুমাত্র যারা একটু নলেজেবল স্টুডেন্ট বা যারা একটু বেশি জানে তারাই দিতে পারবে। অর্থাৎ তোমার এখানে এমন কোশ্চেন বানাতে হবে যেটা শুধুমাত্র একটু ব্রিলিয়েন্ট স্টুডেন্টরাই দিতে পারবে। তাহলে পরবর্তী দেখো বিশ্লেষণ করা। বিশ্লেষণ এবার হলো, এটার মধ্যে ধারণাগত দিয়েছে, তোমরা জানো যে ধারণাগত হলো যেটা তোমরা বানিয়ে লিখতে পারবে, সেটাই পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ বিশ্লেষণ করতে পারবে। তাহলে আমরা জানি যে সমাজের মধ্যে দুইটা পদ থাকে, একটা পূর্বপদ একটা পরপদ। তো এই পূর্বপদ এবং পরপদ কি বিশ্লেষণ করতে পারবে, এটা কিন্তু তুমি মুখস্থ করে পারবে না, এটা বুঝে দেন কিন্তু তোমার নিজের ভাষায় লিখতে হবে। তাহলে সেই বিশ্লেষণের মধ্যে যে ধারণাগত, সেটা সেই কোন প্রশ্নগুলি আমরা বসাবো, সেই প্রশ্নগুলি বসাবো যে প্রশ্নগুলি কি আমরা মুখস্থ করব না, নিজের মতো করে বানিয়ে লিখতে পারবো। পরবর্তী দেখো মূল্যায়ন করা। সেম মূল্যায়ন করার মধ্যে তথ্যগত একটা আছে যেটা আমরা মুখস্থ করতে পারবো, যেমন সন্ধি আর সমাজের তুলনা করে মুখস্থ করে বসিয়ে দেবো। আরেকটা দিয়েছে ধারণাগত, যেটা ব্যাস বাক্য সহ সমাজকে বিচার করতে পারবে, সেটা আমার নিজের মতো করে বানিয়ে লিখতে হবে। পরবর্তী দেখো সৃজন করা। সৃজন করার মধ্যে আছে কি, কোনটা কি জাতীয় সমাজ তাতে যুক্তি দিতে হবে ধারণাগত। সেম ধারণাগত কি আমরা জানি যে এমন কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলি নিজেদের বুঝে শুনে বানিয়ে লিখতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে সৃজন করার মধ্যে তুমি কিরকম প্রশ্ন বোঝাবে, ধারণাগত মূল্যায়নের মধ্যে তুমি একটা তথ্যগত একটা ধারণাগত বোঝাতে পারবে, এবং তথ্যগত মানে কি ধারণাগত মানে কি আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী দেখো, এটা যেমন আছে এমন লিখতে হবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ, এই পয়েন্টটা দিবে, তারপর লিখবে বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যগুলি এবং প্রারম্ভিক আচরণ সুনির্দিষ্ট করার পর নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। এবার কি তুমি এই যে এগুলি শিখালে তারপর তুমি কিছু প্রশ্ন করবে যেটা কি স্টুডেন্টরা দিতে পারবে। এবার তুমি এখানে দেখো সমাজের সাথে রিলেটেড বর্ণ কাকে বলে, তারপর পদ কাকে বলে, শব্দ কাকে বলে, সন্ধি কাকে বলে, আরো কিছু তুমি এখানে অ্যাড করে দিতে পারো যে ব্যঞ্জন ধ্বনি কি, তারপরে হলো ব্যঞ্জন ধ্বনি কি, স্বরধ্বনি কি, এরকম কিছু রিলেটেড প্রশ্ন। কারণ রিলেটেড প্রশ্ন যখন তুমি জিজ্ঞাসা করবে তখনই তুমি বুঝতে পারবে যে স্টুডেন্টরা সেই সম্বন্ধে জানে কিনা। অর্থাৎ সমাজ জানতে হলে আমাদের আগে বর্ণ জানতে হবে, পদ জানতে হবে, শব্দ জানতে হবে, ধ্বনি জানতে হবে। অর্থাৎ তুমি যে টপিকটা নিয়ে করবে সেই টপিক রিলেটেড কিছু প্রশ্ন কি বাচ্চাদের জিজ্ঞাসা করতে হবে। যেমন এখানে জিজ্ঞাসা করা হয়েছে বর্ণ, পদ, তারপর শব্দ, তারপর ধ্বনি, এগুলি যে জানবে সে সমাজের বিষয়ে একটু হলেও আইডিয়া থাকবে। পরবর্তী দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, যার মধ্যে আছে সাধারণ উপকরণ। সাধারণ উপকরণ আমরা কি কি লার্নিং ডিজাইন যখন মানে স্কুলে গিয়ে পড়াই তখন আমাদের কি কি ইউজ করতে হয়, চক ইউজ করতে হচ্ছে, ডাস্টার ইউজ করতে হচ্ছে, ব্ল্যাকবোর্ড ইউজ করতে হচ্ছে, আর পাঠ্য বই, যে টেক্সট বইটা থেকে আমি পড়াবো সেই টেক্সট বইটা অবশ্যই কি করতে হচ্ছে, ইউজ করতে। এবার বিশেষ উপকরণ যেমন সমাজের চার্ট। এবার আমি একটা সমাজের একটা চার্ট বানিয়ে নিয়ে গেছি, ওরা নিয়ে স্কুলে গিয়ে স্টুডেন্টদের দেখিয়েছি, তাহলে এটা আমার কি হয়ে গেল, বিশেষ উপকরণ।
পরবর্তী দেখো এবার চলে এসেছি আমরা মূল্যায়নের নকশা। এবার আমি যে ক্লাসটা করিয়েছি এবার ওদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি যাতে ওরা বাড়ি থেকে কোণে আনে বা ওরা যাতে এই কোশ্চেনগুলি জানে কিনা সেটা আমি জাজমেন্ট করতে পারি। তাহলে ফার্স্ট কোশ্চেন দিয়েছি সমাজ কাকে বলে, কারণ এটা আমি পড়িয়েছি ক্লাসের মধ্যে। তারপর সমাজ কর্মকারু কি কি এটা পড়িয়েছি। তারপর ব্যাস বাক্য বা সমাস বাক্য কি, পূর্বপদ বা পরপদ বিশ্লেষণ করো, সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য করো। তাহলে এটা ওদেরকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছি যাতে ওরা লিখে আনলে আমি বুঝতে পারি ওরা আমার কতটা ক্লাস বুঝতে পেরেছে, বা ওদেরকে ক্লাসে বসে লিখাতে দিলাম যাতে ওরা লিখলে আমি বুঝতে পারি আমার ক্লাসটা ওরা কতটুকু মনোযোগ দিয়ে শুনেছে। তারপর দেখো দুর্বলতা নির্ণয়। শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী পাঠটি গ্রহণ করতে সক্ষম হয়েছে, ফলে কোনো দুর্বল ছাত্রছাত্রী নেই। এরপর আমি বিচার করে দেখব যে ওই প্রশ্নগুলি সবাই লিখতে পেরেছে কিনা। এই প্রশ্নগুলি যদি সবাই লিখতে পারে তাহলে কোনো দুর্বল স্টুডেন্ট নিয়ে আমার ক্লাসে সবাই একদম ভালো স্টুডেন্ট। আর যদি কোনো স্টুডেন্ট এই প্রশ্নগুলি থেকে এক দুইটা আনসার না করতে পারে তাহলে আমি বুঝবো ওই স্টুডেন্টটা একটু দুর্বল স্টুডেন্ট, তাহলে ওকে আরেকদিন আরেকটা সময় মতো ক্লাস বের করে ওকে এটা আবার বুঝিয়ে দিতে হবে। তাহলে আজকের এই জায়গায় আমি দেখিয়ে দিয়েছি যে তোমরা কিভাবে নিজের পছন্দ মতো টপিক নিয়ে কিভাবে সাজিয়ে বসাবে। তাহলে আমি যেহেতু একটা গ্রামারের উপরে দিয়েছি তার জন্য একটা দেখো আগে বলে দিই, দেখো এটা শেষে কিন্তু ফিডব্যাক নিতে হবে তোমার সবটি স্টুডেন্ট থেকে, যে তুমি লার্নিং ডিজাইন ইউজ করলে, তারপর লার্নিং মডিউলেশন ইউজ করলে, কোশ্চেনিং করেছো, তারপরে হলো বোর্ড ওয়ার্ক করেছো, তারপর টিচিং এইডস ইউজ করেছো, এক্সপ্লেনেশন করেছো, সবকিছু করেছো কিনা তার কিন্তু একটা এমন চার্ট বানিয়ে দিতে হবে, যেই চার্টটা কি করবে তোমাকে স্টুডেন্টরা কি করবে রাইট ক্রস দেবে যে তুমি ভেরি গুড করেছো এটা, বা এটা গুড হয়েছে, বা এটা ভালো হয়নি, সেটা কে দেবে? স্টুডেন্টরা দিয়ে দেবে। লাস্ট কিন্তু এমন একটা শিট থাকবে তোমাদের লার্নিং ডিজাইনের পরে। পরবর্তী দেখো আমি যেহেতু একটা গ্রামারের উপরে দিয়েছি বাংলা, তার জন্য একটা সাহিত্যের উপরও দিয়েছি যাতে সাহিত্য তোমরা নিজের মনে করে বানিয়ে নিতে পারো। তো প্রথমেই আমি বুঝিয়ে দিই যে এক পাশে দেখো এখানে বিদ্যালয়ের নাম, তুমি যে স্কুলে থাকবে সেই স্কুলের নাম, যে ক্লাসে করাবে সেই ক্লাসের নাম, যে বিভাগে থাকবে সেই বিভাগের নাম, সময়সীমা 45 মিনিট বা 40 মিনিট, আগেও বলেছি। তারিখ, যেই তারিখে তুমি করছো সেই তারিখের নাম, শিক্ষিকার নাম, যেই তোমার নিজের নামটা লিখে দেবে, তুমি যদি শিক্ষক হও তোমার নাম লিখে দেবে, তুমি যদি শিক্ষিকা হও তোমার নিজের নাম লিখে দেবে। এই পাশে দেখো বিষয় আমরা বাংলার উপর করছি। এবার একক আমরা যে চ্যাপ্টারটার উপরে করছি সেটা হলো বনভোজনের ব্যাপার। তারপর দেখো উপ একক, এই বনভোজনের ব্যাপারটার কিন্তু অনেকগুলি আছে, যেমন বাবলা সেন বলো যাচ্ছিল ছাড়বো, কি করব দেখছি, 3 নাম্বার আছে টেনিক ছুটলো। তো আমরা যে কোনো একটা পার্ট নিয়ে করব, কারণ গল্প তো জানো অনেকগুলি পার্টে হয়, অনেকগুলি বড় হয়, তার জন্য আমি একটা ছোট্ট একটা পার্ট নিয়ে এটা করছি, বাবুল সেন ছাড়বো। তারপরে এটার মধ্যে দেখো শিখনের লক্ষ্য উদ্দেশ্য, যেটা আমরা আগেও বলেছি। এবার দেখো স্মরণ করার মধ্যে তথ্যগত যেটা আমাদের মুখস্থ করে বসাতে হবে, এটা হলো গিয়ে কি মুখস্থ করবো, লেখকের নাম কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। পরবর্তী কি দেখো অনুধাবন করা, অনুধাবনের মধ্যে সেম একটা তথ্যগত দিয়েছে, যেমন জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো, এটা যে গল্পটা আমরা পড়ছি সেই গল্পের একটা লাইন তুলে দিল, দিয়ে বললো আলোচ্য উক্তিটি কেন করা হয়েছে তা ব্যাখ্যা করো। তাহলে এটা কিন্তু আমরা শিখে তারপর লিখে নিতে পারবো যে এই লাইনটার মধ্যে আমাকে কি বোঝানো হয়েছে, তাহলে লিখতে পারবো যেহেতু, তাহলে এটা একটা তথ্যগত। তারপর দেখো প্রয়োগ করা, এটার মধ্যে একটা ধারণাগত দেওয়া হয়েছে প্রশ্ন, বাবুল সেন এবং টেনিগ্রয়ের ইচ্ছার তুলনা করতে পারবে। তাহলে এটা গল্পটা পরে এই জায়গাটা, তারপর কিন্তু তোমার এটা বানিয়ে লিখতে হবে, এমন প্রশ্ন করতে হবে ধারণাগতর মধ্যে যেটা তুমি মুখস্থ না বানিয়ে লিখতে পারবে। দেখো আবার ধারণাগতর মধ্যে এমন প্রশ্ন ঢুকিয়ে দিও না যেটা তুমি মুখস্থ করে লিখবে, তাহলে কিন্তু তোমার প্রপারলি লার্নিং ডিজাইন হবে না। পরবর্তী দেখো বিশ্লেষণের মধ্যে দেখো এখানে একটা তথ্যগত প্রশ্ন দিয়ে দিচ্ছে, তুমি এখানে ধারণাগত ঢুকাতে পারবে তোমার ইচ্ছা, ধারণাগত তথ্যগত এই সমস্ত কিছু ঢুকাতে পারবে। এখানে কি দিয়েছে, বনভোজনের ব্যাপার, এই গদ্যাংশটিকে মুখ্য চরিত্র কোনটি আর পারিপার্শ্বিক চরিত্র কারা তা বিচার করো। তাহলে এটা একটা মুখস্থর ব্যাপার, কারণ এটার মধ্যে মুখ্য চরিত্র কে সেটা আমি মুখস্থ করে লিখবো, এবং পারিপার্শ্বিক চরিত্রকে এটাও আমি মুখস্থ করে বসাবো। পরবর্তী দেখো মূল্যায়ন করা, যেটার মধ্যে
তথ্যগত দিয়েছে, এখানে কিন্তু ধারণাগত তুমি বসাতে পারবে। তাহলে দেখো বাবুল সেন বা টেনিকার চারিত্রিক বৈশিষ্ট্যের গদ্য অবলম্বনে বিশ্লেষণ করতে পারবে। তাহলে এটা কিন্তু একটা ধারণাগত প্রশ্নও হয়, অর্থাৎ এখানে তুমি ধারণাগত তথ্যগত দুইটাই বসাতে পারবে। সৃজনশীল, সৃজনশীল হলো কি যারা মানে বেশি জ্ঞানওয়ালা তার স্টুডেন্টরাই করতে পারবে। যেমন অধিক জ্ঞান, এমন প্রশ্ন দিতে হবে অধিক জ্ঞানে যেটা শুধুমাত্র যারা একটু নলেজেবল স্টুডেন্ট তারাই আনসার করতে পারবে, বাকিরা পারবে না। যেমন গদ্যের বিকল্প নামকরণ করতে পারবে, এবার যে একটা গদ্য আছে সেই গদ্যের কোনো একটা বিকল্প নাম দিতে পারবে সিমিলার করে। তাহলে এটা কিন্তু যারা একটু নলেজেবল স্টুডেন্ট তারাই কিন্তু পারবে। পরবর্তী দেখো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। এবার এটার মধ্যে সেম আমি গদ্য রিলেটেড কিছু প্রশ্ন ওদেরকে জিজ্ঞালাম, তোমার কি লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নাম শুনেছ? এই যে এই গল্পটা লিখেছে কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। তার জন্য ওদেরকে জিজ্ঞেস করলাম যে এই নামের কি নাম তোমরা শুনেছ কিনা। 2 নাম্বার তার লেখা যে কোনো 2টি উপন্যাসের নাম বলো। 3 নাম্বার বনভোজন বলতে কি বুঝো, অর্থাৎ যেহেতু এটা একটা বনভোজনের গল্প ওদেরকে এই রিলেটেড কিছু প্রশ্ন জিজ্ঞেস করে দেখবো ওরা জানে কিনা কিছু। পরবর্তী দেখো শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, যার মধ্যে দেখো সাধারণ উপকরণের মধ্যে আমি চক ইউজ করেছি, ডাস্টার, তারপরে পাঠ্যপুস্তক, ব্ল্যাকবোর্ড। এবার দেখো বিশেষ উপকরণে কিছু নেই, কারণ যেহেতু সাহিত্যের আমি কোনো ছবি টবি দেখাতে পারিনি। তোমরা পারলে এখানে লিখতে পারবে যে গঙ্গোপাধ্যায়ের, এই যে নারায়ণ গঙ্গোপাধ্যায়, তো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা পিকচার দিয়ে দিলে তাহলে এখানে দিয়ে দিবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছবি। পরবর্তী দেখো শিখন কৌশল। এবার শিখন কৌশলের মধ্যে যেহেতু এটা দেখো একটা আমি লেখকের কাহানি তুলে ধরেছি, তার জন্য এখানে দেখো পাঠ একক নাম্বার 1 দিয়েছি, পাঠ একক নাম্বার 2 দিয়েছি, উপরে দিয়েছি শিখন কেন্দ্র, এখানে প্রাসঙ্গিক কৌশল। এবার এখানে লেখকের পরিচিত দিয়েছি, লেখকের জন্ম, লেখকের মৃত্যু, লেখকের উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম, আর এই পাশে কি দিয়েছি নানের যে বিশেষ বিশেষ কাব্যগ্রন্থগুলি সেই কাব্যগ্রন্থগুলি এখানে দিয়ে দিয়েছি। তারপর পাঠ নাম্বার 2 দিয়েছি, দেখো 2-র মধ্যে এই যে আমি যে লাইনটা যেখান থেকে যেখান পর্যন্ত গল্পটা বিশ্লেষণ করবো সেই লাইনটা তুলে ধরেছি এবং তার মধ্যে বিশ্লেষণ করেছি গল্পটার মধ্যে কি কি ঘটনা হয়েছে কি কি ঘটনা হয়েছে, বনভোজনে গিয়ে ওরা কি খেয়েছে, কি করলো, কি আসে বিষয় সব দেখো এই লাইনটার মধ্যে তুলে ধরেছি সুন্দর করে। তাহলে তোমরাও সেইভাবে কোনো গল্প করলে এইভাবে তুলে ধরবে। পরবর্তী দেখো 3 নাম্বারে সেম আরেকটা যে জায়গা হে হে থেকে শুরু হয়েছে এখান থেকে কিন্তু সেম এখান পর্যন্ত এটা দিয়েছি, দিয়ে লাইনটা দিয়ে এই লাইনটার মধ্যে যে জায়গাটা মানে হয়েছে যা যা হয়েছে এখানে কিন্তু তুলে ধরেছি ঘটনাগুলি পিকনিকের। তারপর সেম এখান থেকে কিছু প্রশ্ন ওদেরকে জিজ্ঞাসা করলাম, যেমন পেলা কার বাড়িতে ডিম আনতে গিয়েছিল। তারপর দেখো মূল্যায়নের নকশা। সেম এখন আমি গল্পটা বুঝিয়ে দিয়েছি ওদেরকে, এবার আমরা জিজ্ঞাসা করব যে ও কতটা ওরা শিখেছে বা আমি কতটা বোঝাতে পারলাম। তার জন্য আমি কিছু প্রশ্ন ওদেরকে করলাম বা কি করলাম কিছু প্রশ্ন ওদেরকে জিজ্ঞাসা করলাম বা লিখতে দিলাম বা হোমওয়ার্ক দিলাম, আর তাতে আমি বুঝতে পারবো যে ওরা আমার ক্লাসটা কতটুকু মনোযোগ দিয়ে করেছে এবং কতটুকু ওরা পেরেছে। এবার দুর্বলতা নির্ণয়ে দেখো এখানে লিখেছে কোনো দুর্বলতা শিক্ষার্থী নেই, অর্থাৎ যতগুলি প্রশ্ন আমি এখানে দিয়েছি সবগুলি প্রশ্ন ওরা মানে স্টুডেন্টরা আনসার করতে পেরেছে, যার জন্য আমি এখানে লিখে দিয়েছি যে কোনো স্টুডেন্ট নেই। এবার যদি ওরা না লিখতে পারতো তাহলে আমি এখানে লিখতাম যে 1-2 স্টুডেন্ট 1 থেকে 2 স্টুডেন্টের কি দুর্বলতা আছে, তখন তাদেরকে কি করতে হতো আলাদা করে আবার এই গল্পটা বোঝাতে হতো। পরবর্তী দেখো সেম ফিডব্যাক, আমি যেটা বলেছি তুমি সবগুলি ইউজ করেছো কি না, সেখানে স্টুডেন্টরা তোমাকে গ্রেড দেবে, যদি গুড হয় গুড, ভেরি গুড হলে ভেরি গুড, এক্সিলেন্ট হলে এক্সিলেন্ট। তাহলে এইভাবে তোমরা করবে লার্নিং ডিজাইন, এবং সবগুলি লার্নিং ডিজাইন প্রতিটি ক্লাসে তোমাকে করতে হবে নিজের পছন্দ মতো টপিক নিয়ে। শুধুমাত্র ইউটিউবতে যে দেখে দেখে লিখে নিলেই হবে না, কারণ তুমি যে ক্লাসে থাকছো সেই ক্লাসের টপিক অনুযায়ী কিন্তু তোমাকে বানিয়ে নিতে হবে। আর একটা কথা শুনো তোমরা, যেহেতু বিএড একটা প্রফেশনাল কোর্স এখান থেকে কিন্তু কিছু শিখে যেতে হবে এবং এটা কিন্তু তোমার জীবনের শেষ পড়াশোনার শেষ একটা ধাপ। এখান থেকে যদি কিছু শিখে না যাও আর কিন্তু পরবর্তী সময় শেখার কোনো সুযোগ নেই। তার জন্য লার্নিং ডিজাইন নিজে তৈরি করো এবং কিভাবে তৈরি করতে হয় ভিডিওটা দেখার পরে নিজেরা তৈরি করো, নিজেদের ক্লাসে গিয়ে আজকে তুমি ক্লাস 7-এ পড়াচ্ছ, আজকে ক্লাস 7-এর একটা টপিক নিয়ে করো, ক্লাসকে 8 পড়াচ্ছ 8 নিয়ে একটা টপিক পড়াবো নিয়ে করো। এইভাবে দেখে দেখে লিখে কিন্তু তোমার
শিক্ষা কোনো লাভ হবে না। যেহেতু এটা তোমাদের বিএড লাস্ট, তোমাদের জীবনের লাস্ট পড়ার একটা সুযোগ, সেখানে কিন্তু কিছু হলেও শিখে পাশ করো, যাতে টেট পরীক্ষায় বা বিভিন্ন এক্সামে তুমি কোয়ালিফাই করতে পারো এবং তুমি জানতে পারো যে এলডি জিনিসটা কি, কিভাবে করতে হয়। তো চলো আজকে এখানে রাখছি, ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই